ॐ जटिने दण्डेन नित्यं लम्बोदरशरीरिणे कमण्डलुनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः। नमः किरणचन्द्राय कैशरानन्दस्वामिने सद्गुरोरवताराय दरवेशाय नमो नमः। গ্রন্থ দরবেশ দরবার দ্বিতীয় খণ্ড, পূর্বপাঠের পরবর্তী অংশ। কিরণচন্দ্রের বরিশালবাসীর জীবনে অন্য একটি অভিজ্ঞতা তাঁর পরবর্তী সমস্ত জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে গিয়েছিল। সে অভিজ্ঞতা ও দীক্ষা দেশপ্রেমের। সেই আমলে স্বদেশী আন্দোলনের মধ্যেই তার প্রকাশ ঘটেছিল। 1310 সাল থেকে 1318 সাল কিরণচন্দ্র বরিশালে মুখ্যত কর্মসূত্রে কাটিয়েছেন। এ সময়ে স্বদেশী আন্দোলনের উন্মাদনায় সমস্ত বরিশাল অধীর টলমল। সর্বভারতীয় কংগ্রেস নেতা অশ্বিনী কুমার দত্ত মশাই বরিশালেরই সন্তান। ছাত্রাবস্থায় কিরণচন্দ্রের সঙ্গে তাঁর পরিচয়, পরে গুরু ভাই হিসেবে দুজনের মধ্যে গভীর প্রীতির সম্পর্ক স্থাপিত হলো। অশ্বিনী দত্তর রাজনৈতিক মত ও পথ কিরণচন্দ্রকে আকর্ষণ না করে পারেনি। 1313 সালে বরিশালে কংগ্রেসের প্রাদেশিক সম্মেলনী স্বদেশী আন্দোলনের ইতিহাসে উজ্জ্বল রূপে চিহ্নিত। এই উপলক্ষে সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব করেছিলেন কিরণচন্দ্রের আর একজন গুরুভ্রাতা, বিখ্যাত মনোরঞ্জন গুহ ঠাকুরতা। এছাড়া তখন বরিশাল গুপ্ত সন্ত্রাস আন্দোলনেরও বড় ঘাঁটি। প্রকাশ্য বা গুপ্ত স্বাধীনতা সংগ্রামের এই উভয় বাহুর প্রতি কিরণচন্দ্রের সহানুভূতি গড়ে উঠল। চারণ কবি মুকুন্দ দাস তাঁর স্বদেশী যাত্রার মাধ্যমে সমস্ত বাংলাদেশে স্বদেশ চেতনার যে জোয়ার বইয়ে দিয়েছিলেন, তিনিও বরিশালে ছিলেন। মুকুন্দ দাস তাঁর স্বদেশ সেবার ব্রত উদযাপনে অশ্বিনী দত্ত মশাইয়ের আশীর্বাদ পুষ্ট ছিলেন। অন্যদিকে তাঁর স্বদেশী ও জ্বালাময় অনেক গান কিরণচন্দ্র রচনা করে দিতেন। কিরণচন্দ্রকে দাদা বলে ডাকতেন মুকুন্দ। কিরণচন্দ্র এ সময় প্রত্যক্ষ রাজনীতিতে অংশগ্রহণ করেছেন বলে মনে হয় না, তবে তৎকালীন রাজনীতি যে তাঁকে গভীরভাবে অভিভূত ও অনুপ্রাণিত করেছিল তা দরবেশ দর্শনের 9/34, 9/35, 10/7 এবং 10/8 পত্রাংশ পড়লেই পরিষ্কার জানতে পারা যায়। মনে হয় বরিশালবাসের শেষের দিকটাতে কিরণচন্দ্র ও তাঁর স্ত্রী সরোজবালা নিয়মিত খদ্দর পড়া শুরু করেন। সন্ন্যাসের পরেও তিনি এ অভ্যাস ত্যাগ করেননি। বৃদ্ধ বয়সে শিষ্যদের আগ্রহে দরবেশজি তাঁতে বোনা মটকার বহির্বাস পড়া শুরু করেছিলেন। বরিশালে কিরণচন্দ্র তৎকালীন রাজনৈতিক আন্দোলনে সক্রিয়ভাবে সহানুভূতি ও সহায়তা করলেও কোনো রাজনৈতিক দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেননি বটে, কিন্তু উত্তর জীবনে তাঁর সন্ন্যাস গ্রহণের পরে গান্ধীজির অসহযোগ আন্দোলনের সময় তিনি শুধুমাত্র নেপথ্য ভূমিকায় না থেকে সাক্ষাৎভাবে কংগ্রেসের কাজে জড়িয়ে পড়েছিলেন। কাশী বাঙালিটোলা কংগ্রেস কমিটির তিনি সভাপতি নির্বাচিত হয়ে বেশ কিছুদিন সরাসরি রাজনীতির কাজে যোগ দিয়েছিলেন। শোনা যায় যে তাঁর গুরুভ্রাতা কুলদানন্দ ব্রহ্মচারীজির অনুরোধে তিনি কংগ্রেসের সক্রিয় সদস্য পদে ইস্তফা দিয়েছিলেন, কিন্তু এ সম্বন্ধে দরবেশ দর্শনের 1/12,
এবং 1/13 নম্বর পত্রাংশের বক্তব্য পড়লে মনে হয় যে তিনি এ বিষয়ে গোসাইজির নির্দেশ লাভ করেছিলেন। ওই পত্র দুটি তাঁর শিষ্যদের মধ্যে যিনি প্রত্যক্ষ রাজনীতি করে প্রসিদ্ধ হয়েছিলেন সেই অন্নদা কুমার চক্রবর্তীকে, উত্তর জীবনে যিনি স্বামী অসীমানন্দ সরস্বতী, তাঁকে লেখা। তাতে তিনি কথা প্রসঙ্গে বলছেন, গোসাইজির দেশপ্রাণতার দোহাই দিয়া এ কার্যে অগ্রসর হওয়া হাস্যকর। এ কার্য অর্থাৎ প্রত্যক্ষ রাজনীতিতে, এইসব পলিটিক্যাল অর্গানাইজেশনের মধ্যে প্রবেশ করিতে গোসাইজি কাহাকেও প্রবুদ্ধ করেন নাই। আবার বলছেন, তুমি কি মনে করো তোমার জেলে যাওয়ার ভয়ে আমি কংগ্রেসে ঢুকিতে নিষেধ করিয়াছি? আদৌ তাহা নহে। ভগবত কৃপা প্রার্থী কখনো রাজনৈতিক চালবাজিতে প্রবেশ করিবে না। গোসাইজির এই বাক্য প্রতিপালন করিবার জন্যই তোমাকে নিষেধ করিয়াছিলাম। যাই হোক, প্রত্যক্ষভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে না চললেও দরবেশজি তাঁর শেষ জীবন পর্যন্ত স্বদেশী ছিলেন। দেশের স্বাধীনতা আন্দোলনের প্রতি পদক্ষেপে তিনি আগ্রহ ও উল্লাস বোধ করতেন। তাঁর সন্ন্যাস জীবনে 1325 সালের 13ই ফাল্গুনে রচিত আয় ঘুম আয় কবিতাটি সে যুগে বেশ আলোড়ন তুলেছিল। দীর্ঘ কবিতাটির প্রথম স্তবকটি উদ্ধৃত করলেই সন্ন্যাসী কবির পরাধীনতার জন্য মর্মবেদনার পরিচয় পাওয়া যাবে। আয় ঘুম আয়, ভারতের 60 কোটি আঁখির পাতায়, সব দেশ আগে আগে ছুটুক না অনুরাগে, আমরা দেদার উঁচু তার তুলনায়। বেদ পুরাণের গাদা সিথানে দাও না দাদা, কীটের খোরাক এত আছে বা কোথায়? কি ছিনু এ মশগুলে, কি হয়েছি যাও ভুলে, কি যে হব কাজ কি সে বৃথা ভাবনায়। আয় ঘুম আয়। সন্ন্যাসী হওয়ার পর দরবেশজির কাশীবাসের সময় তিনি তাঁর আরেকজন গুরুভ্রাতা ডনের সতীশ মুখোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ লাভ করেন। সতীশচন্দ্র শেষ জীবনে কাশীতেই থাকতেন। স্বদেশী যুগের একজন পথিকৃৎ বলে গণ্য হলেও সতীশচন্দ্র কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না। তাঁর রাজনীতিক জ্ঞান কোনো মতবাদ বা ইজমের গণ্ডিতে আবদ্ধ ছিল না। হয়তো দরবেশজি এ ব্যাপারে সতীশচন্দ্রের আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। গান্ধীজির প্রতি কিরণচন্দ্র ও পরে দরবেশজি প্রগাঢ় শ্রদ্ধা ও আস্থা পোষণ করতেন। ত্রিপুরী কংগ্রেসের পর সুভাষচন্দ্রের সঙ্গে গান্ধীজির যখন মতান্তর ঘটে, তখন থেকে দরবেশজি সুভাষচন্দ্রের প্রতি বেশ বিরূপ হয়ে পড়েন। কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের সময় সুভাষচন্দ্র ভারতবর্ষের বাইরে গিয়ে যখন আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, তখন তার সংগঠন ও কার্যকলাপ জানতে পেরে দরবেশজি তাঁর অনুরাগী হয়ে ওঠেন। তিনি সে সময় আফসোস করে বলতেন, সুভাষকে আমি ভুল বুঝেছিলাম। সুভাষচন্দ্রের সামরিক বেশে সজ্জিত ছবি জোগাড় করে তখন তিনি কাশীর মঠে গান্ধীজি ও অন্যান্য নেতৃবৃন্দের ছবির পাশে স্থাপনা করেন। দরবেশজি অবশ্য তাঁর বড় সাধের ও ধ্যানের স্বাধীনতা মরদেহে থাকতে দেখে যেতে পারেননি। দেশ স্বাধীন হওয়ার 1 বছরের কিছু বেশি পূর্বে তিনি দেহত্যাগ করেন। সদ্গুরু সাধকের যেমনটি হওয়া উচিত, অর্থাৎ সাধন ভজন ও বিষয়কর্মের সামঞ্জস্য বজায় রেখে চলা, এটি কিরণচন্দ্রের বরিশালের জীবনে
সম্যকভাবে ঘটে উঠেছিল। তার ফলে একদিকে বৈষয়িক ব্যাপারে তার ক্রমোন্নতি ও সাফল্য হয়েছিল চোখে পড়ার মতো, অন্যদিকে তার প্রারব্ধ নির্দিষ্ট বিষয়ভোগ ও বিষয় জ্বালাও অতি অক্লেশে ও নিতান্ত কম সময়ের মধ্যেই শেষ হয়ে গেল। গুরুদেবের কৃপায় যে কর্মভোগের নির্দিষ্ট মেয়াদও সংক্ষিপ্ত হতে পারে, দরবেশ দর্শনের 14/42 নম্বর পত্রাংশে দরবেশজি সেই ইঙ্গিত করেছেন। তাহারই কৃপায় তোমার বহুকালের কর্মভোগ অতি দ্রুত শেষ হইয়া যাইতেছে। কিরণচন্দ্রের সাধক জীবনের পরবর্তী অধ্যায়ের সূচনা হল 1317 সালের শেষের দিকে। গুরুভাই অমৃতলাল সেনগুপ্তের সঙ্গে কিরণচন্দ্রের বরাবর খুব অন্তরঙ্গ সম্পর্ক ছিল। 1317 সালের সম্ভবত ফাল্গুন মাসে অমৃত কিরণচন্দ্রকে এক চিঠি লিখে জানালেন যে গোসাইজি কিরণচন্দ্রকে বরিশাল ছেড়ে যেতে বলেছেন। কিরণচন্দ্র তার জবাবে লিখলেন যে গোসাইয়ের সঙ্গে তাঁর তো ভাসুর ভাত্রবধূ সম্পর্ক নয় যে তিনি সরাসরি না বলে অমৃতকে দিয়ে তাঁর কর্তব্য সম্বন্ধে আদেশ দেবেন। এরপর প্রায় মাস দুয়েক কেটে গেল। হঠাৎ কিরণচন্দ্রের জীবনে একটা প্রায় নাটকীয় ঘটনা ঘটে গেল 1318 সালের 18ই বৈশাখ তারিখে। তাঁর সমগ্র জীবনযাত্রার মোড় ঘুরে গেল এর ফলে। ওই 18ই বৈশাখ রাত 8:30টায় কিরণচন্দ্র প্রতিদিনের অভ্যাস মতো ব্যবসায়ের হিসাবপত্র মিলিয়ে বেশ নিশ্চিন্ত মনে অফিস ঘরের চেয়ারে বসে টেবিলে টোক্কা দিয়ে খেয়াল গান গাইছেন। হঠাৎ দেখেন চেয়ারের পেছনে গোসাইজি সশরীরে দাঁড়িয়ে আছেন। স্বপ্ন ছাড়া এরকম প্রত্যক্ষ দর্শন হতে পারে তা কিরণচন্দ্রের ভাবনার বাইরে। তিনি স্তম্ভিত বিস্ময়ে চেয়ে রইলেন। উঠে প্রণাম করবেন সে সম্বিত তাঁর হলো না। গোসাইজি নীরবতা ভেঙে বললেন, এ স্থান ত্যাগ কর। কিরণচন্দ্র জিজ্ঞেস করলেন, কেন? গোসাইজি উত্তর দিলেন, এক জায়গায় জল অনেকক্ষণ বদ্ধ থাকলে যেমন খারাপ হয়ে যায়, এক স্থানে তেমনি অনেক দিন থাকতে নেই। অনেকটা সম্মোহিতের মতো কিরণচন্দ্র আবার প্রশ্ন করলেন, এসব? গোসাইজি বললেন, বিক্রি করো, না বিক্রি হয় তো কাউকে দিয়ে দাও। কিরণচন্দ্র আবারও জিজ্ঞেস করলেন, এখনই? গোসাইজি বললেন, না, সব গুছিয়ে ভদ্রলোকের মতো যাবে। প্রশ্নোত্তরের এখানেই সমাপ্তি হলো। কিরণচন্দ্র সব শুদ্ধ 3টে শব্দ উচ্চারণ করতে পেরেছিলেন, তাও যেন অনেকটা অসাড়ে ও অজান্তে। গোসাইজির শেষ বাক্যটি শুনতে শুনতে কিরণচন্দ্র প্রণাম করার জন্য ব্যস্ততা অনুভব করে মাথা তুলতেই দেখেন গোসাইজি অদৃশ্য হয়েছেন। পেছনে গিয়ে ধরবেন মনে করে চেয়ার থেকে উঠে এক পা এগোতেই কিরণচন্দ্র অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সাধারণত রাত 8:30টার পরেই তিনি রাতের খাবার খেতে অফিস ঘরের পেছনে বাসা বাড়িতে যেতেন। সেদিনও একটু পরে তাঁকে খাবার জন্য ডাকতে এসে তাঁর চাকর তাঁকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। চাকরের চিৎকারে ভেতর বাড়ি থেকে সরোজবালা দেবী এলেন। বিন্দু মাত্র বিচলিত না হয়ে তিনি মাথায় জল ও হাওয়া দিয়ে কিরণচন্দ্রকে সুস্থ করে তুললেন। এই দিন থেকেই পার্থিব বস্তুতে কিরণচন্দ্রের পাকাপাকি অনাসক্তি এসে গেল। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় দরবেশজি, জয় গোসাইজি।
প্রণাম।